মন্দিরটাতে মূলত ভগবান কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা করা হয়। সামনে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়েও বাইরে বেরিয়ে টোটো অটো ধরতে পারেন। গঠনশৈলী দেখে অনুমান করা হয় যে এই রথ সেই সময় সপ্তদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। একটুখানি এগিয়ে আসলেই দেখতে পাবেন যে রাস্তার এপারেই আছে, ঢুকলেই আপনারা দেখতে পাবেন দুই পাশে এই রকম দুটো জায়গা আছে। এইটা কিন্তু মন্দির আর তার পাশের এইটা কিন্তু ভোগকক্ষ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক শহর বিষ্ণুপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, চমৎকার পোড়ামাটির মন্দির এবং প্রাণবন্ত হস্তশিল্পের জন্য বিখ্যাত। একসময় মল্ল রাজবংশের রাজধানী বিষ্ণুপুর 1700 থেকে 1800 শতাব্দীর মধ্যে সমৃদ্ধ লাভ করে, যা বাঙালি, ইসলামিক এবং উড়িয়া শৈলীর মিশ্রণকে প্রতিফলিত করে এমন এক দুর্দান্ত স্থাপত্যের উত্তরাধিকার রেখে যায়। শহরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গিত জটিল পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে আইকনিক রাসমঞ্চ, শ্যামরায় মন্দির এবং জোরবাংলা মন্দিরের মতো অসাধারণ পোড়ামাটির মন্দিরগুলো পর্যটকদের আকর্ষণ করে। আমার আজকের পর্বে থাকছে এই বিষ্ণুপুর ভ্রমণের গল্প। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মার্চ মাসের 25 তারিখ, সময় হয়েছে 5:23। রওনা দিচ্ছি আরও একটা ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমি যাব বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, আর একদিনের সফরে আমি আপনাদের পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দেখাবো, আবার রাতে বাড়ি ফিরে আসব। আর এই ট্রিপটার জন্য আমি যে ট্রেনটাকে চুজ করেছি সেটা হলো রূপসী বাংলা, যেটা সাঁতরাগাছি থেকে ছেড়ে পুরুলিয়া পর্যন্ত যাবে। আমি নেমে যাব বিষ্ণুপুরে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। সামনে যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটা হচ্ছে মেদিনীপুর লোকাল। এই ট্রেনটা করে যাব আমি সাঁতরাগাছি। ওখান থেকে 6:28 রূপসী বাংলা ধরে যাব বিষ্ণুপুর। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ছেড়ে দিয়েছে। ট্রেনটা ছিল 5:20-তে, 5:30-এ ছেড়েছে, 10 মিনিট মতো লেট আছে। এখন এখান থেকে 3টে স্টপ দেবে, 3টে স্টপের পরে তারপরে সাঁতরাগাছি। টাইম এখন 6:13। আমি উঠে গেছি রূপসী বাংলাতে। আমি আজকে সেকেন্ড সিটিংয়ে সফর করব। আমার কম্পার্টমেন্ট D2 আর 96 নম্বর সিট। টাইম এখন 6:33 আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেট করে ছেড়ে দিল। আমি যেহেতু একবেলার জন্য যাব, গিয়ে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো ঘুরে, তারপরে আবার রাতের ট্রেন ধরে, মানে এই ট্রেনটা ধরেই ব্যাক করব। তো সেই কারণের জন্যই সাঁতরাগাছি থেকে এই রূপসী বাংলা ধরলাম। আপনারা যদি একদিন স্টে করেন তাহলে এই ট্রেনটা ছাড়াও আরও কিছু ট্রেন আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সেই ট্রেনগুলোতেও আপনারা যেতে পারেন। আজকে আমি 2S এ জার্নি করছি, তো সিট কিন্তু অ্যাভেলেবেল প্রচুর আছে। আমি আজকেও IRCTCর ওয়েবসাইট খুলে দেখলাম, এখনও 217টা সিট খালি দেখাচ্ছে। মানে আজকেও যদি বুক করা যেত, আজকেও খালি পাওয়া যেত সিট। ভোরবেলা এই ট্রেন জার্নি আর এইরকম প্রাকৃতিক পরিবেশ, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, দারুণ লাগছে, দারুণ একটা আলাদাই অনুভূতি হচ্ছে।
এতক্ষণ বাইরে দরজার সামনে দাঁড়িয়েছিলাম, দারুণ লাগছিল, একটা হাওয়া চলছিল, অদ্ভুত লাগছিল। তো আমি ভেতর দিকে চলে এলাম, আমি আমার সিটে এসে বসে পড়লাম। আমি আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম। এই যে এই রকম সিট আছে, এই রকম নিচে পা দেওয়ার এই রকম জায়গা আছে, আপনি এখানে পা দিয়ে আরামসে থাকতে পারবেন। সামনে যদি কিছু খাবার দাবার খেতে হয়, এই রকম একটা জায়গা আছে, এখানে রেখে আপনি খাবার দাবার খেতে পারবেন। খাবার খাওয়া হয়ে গেলে আবার তুলে দেবেন, এইভাবে আটকে দেবেন। পাশে এইরকম একটা জলেরও জায়গা দিয়ে রেখে দিয়েছে। আর সিটটা কিন্তু পুশ ব্যাক, এইভাবে শুতে পারবেন। টাইম এখন 8টা 1, প্রায় 103 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশন স্টেশনে। ট্রেনটার এখানে 5 মিনিটের হল্ট ছিল। এখন ট্রেনটা বেরিয়ে যাচ্ছে খড়গপুর স্টেশন থেকে। খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পরে ট্রেনটা এরপরে আরও 4খানা স্টেশনে দাঁড়াবে: মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা রোড আর গড়বেতাতে। 12883 রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সাঁতরাগাছি থেকে সকাল 6:28 ছেড়ে পুরুলিয়া পৌঁছায় বেলা 12:05। আর এই ট্রেনটি করেই আমি বিষ্ণুপুর পৌঁছেছিলাম। ট্রেনটিতে জেনারেল ক্লাস বাদ দিয়ে আরও 2টি ক্লাস আছে, 2S অর্থাৎ সেকেন্ড সিটিং আর সিসি অর্থাৎ এসি চেয়ার কার। সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর পর্যন্ত 2S এর ভাড়া 110 টাকা আর সিসির ভাড়া 395 টাকা। আর আপনি যদি জেনারেল ক্লাসে সফর করতে চান তবে লাগবে 90 টাকা। টাইম এখন 9:40, প্রায় 192 কিলোমিটার পথ পেরিয়ে আমি পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। এই সোজা সামনের দিকে যেতে হবে, তারপর ডান দিক দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। বেরিয়ে অটো বা টোটো যা আছে দেখে নেব। এই হলো এক্সিট, এইটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলাম। এখানেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। সামনে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়েও বাইরে বেরিয়ে টোটো অটো ধরতে পারেন। আবার এই ওভারব্রিজটা থেকে এসে এই সাইড থেকে বাইরে বেরিয়ে গিয়েও ধরতে পারেন। তো আমরা যাচ্ছি এই ওভারব্রিজটা থেকে বাইরে যাচ্ছি, ওদিকেই হচ্ছে বাজার। ওই বাজারে গিয়ে আমি আগে দেখে নিই আপনাদের বলছি কোনটা কী রেট। এখানে অটোও আছে, টোটোও আছে বা 4 চাকাও আছে। এই সামনে ওভারব্রিজ দিয়ে আপনাকে সোজা গিয়ে নিচের দিকে নামতে হবে। এটাই হলো স্টেশন এরিয়া। স্টেশন এরিয়া থেকে সামনে আছে এই যে এক্সিট আছে, গেট আছে, এই সাইডটা আছে গেটটা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আর এখানেই আপনারা টোটো, অটো বা এই রকম 4 হুইলারগুলোকে পেয়ে যাবেন। এই যে সামনে হচ্ছে স্টেশন চত্বর, স্টেশনের এই বাইরে বেরোবেন, এই হচ্ছে রোডের এই পাশেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখানে প্রচুর অটো আছে আর টোটো আছে ওই সাইডটা। কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ঘন্টায় 200 টাকার বিনিময়ে করে নিলাম একটা অটো ভাড়া। অর্থাৎ আপনি যদি 2 ঘন্টা ঘোরেন তবে দিতে হবে 400 টাকা, আর যদি 3 ঘন্টা ঘোরেন তবে 600 টাকা। আপনি যদি টোটো ভাড়া করেন তবে এই একই ভাড়া প্রযোজ্য হবে। টাইম এখন 10:17 আর আমি পৌঁছে গেলাম স্টেশন থেকে রাসমঞ্চের সামনে। লাগলো সময় 10 মিনিট মতো। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তায় রাসমঞ্চ, কিন্তু এখানে ভেতরে
টিকিটের ব্যবস্থা করা আছে, টিকিট কেটেই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এর ভেতরে আমি যে এইরকম ক্যামেরা করছি, এই ক্যামেরা এর ভেতরে অ্যালাউ নেই, বলছে মোবাইল দিয়ে আপনারা স্টিল ফটো তুলতে পারেন। তো আমি ভেতর দিকে যাচ্ছি, যতটা ভিডিও করা যায় ততটা করব। এখানে টিকিট মূল্য অনলাইনে কাটলে 20 টাকা করে, আর যদি অফলাইনে যদি আপনি কাটেন তাহলে 25 টাকা করে। আর এই মন্দিরটা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, সেই কারণের জন্য এখানে এই টিকিটের ব্যবস্থা। আর এই টিকিট দিয়ে আপনি শুধু একটা মন্দির না, আরও 3খানা মন্দির দেখতে পাবেন। তাই যখনই এখানে আপনারা টিকিট কাটবেন তখনই টিকিটটাকে আপনারা রেখে দেবেন, যাতে পরে মন্দিরগুলো দেখা যায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা এই রাসমঞ্চ। মল্লরাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি স্থাপনা করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে জনসাধারণের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর রাস উৎসব হয় না। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরের নির্মিত। বেদির উচ্চতা 1.6 মিটার, দৈর্ঘ্য 24.6 মিটার এবং মঞ্চটির মোট উচ্চতা 10.6 মিটার। পৌঁছে গেলাম রাসমঞ্চ দেখে মদন মোহন মন্দিরের সামনে। এই মন্দিরটাতে মূলত ভগবান কৃষ্ণকে মদন মোহন রূপে পূজা করা হয়। চলুন আমি এবার আপনাদের মন্দিরের ভেতরে ঢুকে দেখাবো। মন্দিরটি মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদন মোহন রূপে পূজা করা হলেও বর্তমানে কোনো পূজা করা হয় না। মন্দিরের প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1694 খ্রিস্টাব্দ বা 1000 মল্লাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিংহদেব দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটি একরত্ন মন্দিরের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। মন্দিরটির দৈর্ঘ্যপ্রস্থ 12.2 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লাধিপতি বীরহাম্বির মদন মোহনের বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের 55তম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদন মোহনের একনিষ্ঠ ভক্ত। একসময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে 1 লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণের চেষ্টা করলে রাজা প্রজাদের মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে মদন মোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সাথে সহমত নন। তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সেই সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীকালে বিষ্ণুপুরের 56তম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদন মোহন বিগ্রহ বন্ধক রাখেন। এইভাবে মদন মোহনের বিগ্রহ হাতছাড়া হয়। বর্তমানে কলকাতার বাগবাজারের মদন মোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠানরত।
টাইম এখন 10:47 আর আমি বেরিয়ে গেলাম মদনমোহন মন্দির দেখে। ভেতরে অসাধারণ কারুকার্য, মানে আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না। আমি কতটা দেখাতে পারলাম এই ভিডিওতে আমি জানি না, কিন্তু আপনারা যদি না আসেন, এইখানে একবার যদি ঘুরে না যান, আপনারা বিশ্বাসই করতে পারবেন না টেরাকোটার কি অসম্ভব সুন্দর এখানে কারুকার্য। মদনমোহন মন্দির দেখে বেরোনোর পরে আমি একটা আপনাদের অদ্ভুত জিনিস দেখাচ্ছি, যে সামনে পেছন দিকে আমার পেছনে একটা গাছ আছে, গাছের মধ্যে গণেশ একটা মূর্তি হয়ে আছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি অটোমেটিকভাবে। এই যে দেখুন, এই হলো গণেশ মূর্তি হয়ে আছে গাছে, এখানে সবাই পুজো দেয়, এইরকম মালা টালা জড়িয়ে রাখে, এটা হচ্ছে কিন্তু অটোমেটিক হয়ে আছে। টাইম এখন 12টা বাজে আর আমি চলে এলাম বিষ্ণুপুরের আরও একটা ঐতিহ্যের সামনে। আমি আপনাদের দেখাচ্ছি সেই ঐতিহ্য অসাধারণ। এই যে সামনে এই গ্রিলে ভেতরেই আছে পাথরের রথ, বহু বছর আগে তৈরি করা এই রথ, সেই সময় মল্ল রাজাদের সময়। আর এই পাথরগুলো পুরো হচ্ছে ল্যাটেরাইট পাথর, পুরোটাই হচ্ছে ল্যাটেরাইট পাথরের তৈরি। আর রথের চাকাগুলো নিচে দেখুন, এই যে চাকা, এই যে সামনে, এই হলো রথের চাকাগুলো, একটা দুটো তিনটে, আর ওদিকে তিনটে চাকা আছে, টোটাল 6টা চাকা। তবে এই রথের গঠনশৈলী দেখে অনুমান করা হয় যে এই রথ সেই সময় সপ্তদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। বিষ্ণুপুরের টিকে থাকা নগর ফটকগুলির মধ্যে সবথেকে বড়টি হলো পাথরের রথ। এটি শহরের একটি ক্ষুদ্র স্মৃতিস্তম্ভ। ল্যাটেরাইট পাথরের তৈরি এই রথ সম্ভবত 3.5 মিটারের বেশি লম্বা নয়। কেমন লাগছে বিষ্ণুপুরের এই সব জায়গাগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু এখানে কিন্তু বিষ্ণুপুরে প্রত্যেকটা স্থাপত্য কিন্তু একদম মানে বিষ্ণুপুর যে শহর আছে, শহরের আশেপাশেই। আমি এক্ষুনি বেরোলাম হচ্ছে রথ দেখে, পাথরের রথ দেখে একটুখানি এগিয়ে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আরও একটা স্থাপত্যের সামনে আমি এসে দাঁড়ালাম। আমি আপনাদের দেখাচ্ছি সেই স্থাপত্যটা। এই যে সেই স্থাপত্য, একে বলা হয় ছোট পাথরের গেট। আর এখান থেকে আরেকটু এগিয়েই আছে বড় পাথরের গেট। এই ছোট পাথরের দরজা দিয়ে বেরিয়ে একটুখানি হেঁটে মানে 10 কদম এগোলেই আপনারা পেয়ে যাবেন বড় পাথরের দরজা। মল্লরাজা বীরসিংহের আমলে সৃষ্টি করা এই বড় পাথরের দরজাটা, এটা দুর্গের উত্তর দিকের প্রবেশপথ ছিল। এই যে সামনে, এটা হচ্ছে ছোট পাথরের প্রবেশপথ। এখান থেকে একটুখানি এগিয়েই আপনারা দেখতে পাবেন এই হলো বড় পাথরের প্রবেশপথ, মানে বড় পাথরের দরজা বা খিলান দরজা বলে। চলুন ভেতর দিকে ঢোকা যাক। এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন দুই পাশে এই রকম দুটো জায়গা আছে, এখানে সেই সময় প্রহরীরা থাকতো। বিষ্ণুপুরের পুরনো স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো বড় পাথরের দরজা বা পাথরের দরজা। এটি মল্লরাজ বীরসিংহের আমলে নির্মিত হয়েছিল এবং এটি বিষ্ণুপুরের পুরানো দুর্গের উত্তর দিকের প্রবেশপথ ছিল, যা তৈরি মাকড়া পাথর দিয়ে। টাইম এখন 12:27 আর আমি পৌঁছে গেলাম লালজি মন্দিরের সামনে। এই মন্দিরটা হচ্ছে এখানকার মানে ঐতিহাসিক মন্দির, আর মল্ল রাজাদের সময় এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। সামনেই হচ্ছে পাথরের দরজাগুলো, আর পাথরের দরজা থেকে একটুখানি এগোলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই লালজি মন্দির। সামনে হচ্ছে এই হলো মন্দিরের গেট, আর এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। পাশে পার্কও আছে, আপনারা কেউ যদি মনে করেন যে পার্কে যাবেন বা পার্কে একটুখানি বসবেন, তাও বসতে পারেন 5 টাকার বিনিময়ে। 5 টাকার টিকিট কেটে বসতে হবে। আর সামনে মন্দির আছে, শুনলাম ওই যে সামনে মন্দিরের মনে হয় কাজ হচ্ছে, ভেতর দিকে অ্যালাউ করছে না ওনারা। তো যদি অ্যালাউ না করে কিছু করা যাবে না। তবে মন্দিরের বাইরে থেকে আমি আপনাদের মন্দিরটাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি।
বিষ্ণুপুরের লালজি মন্দিরটি একটি ঐতিহাসিক মন্দির, যা বিষ্ণুপুরের মল্ল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। এটি বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি। রাজা দুর্জনা সিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরটির চারিদিকে দেওয়ালে রয়েছে পোড়ামাটির অলংকার। মন্দিরের ভেতরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মন্দিরের কাজ চলার কারণে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে পারমিশন নিয়ে যতটা ভিডিও করা যায় আমি করলাম, আর মন্দিরের হিস্ট্রি, ইতিহাস যতটা সম্ভব আমি আপনাদের জানালাম। আপনারা এখানে আসলে অবশ্যই এই মন্দিরটাকে একবার ঘুরে যাবেন। আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এর আশেপাশে অনেক কটা মন্দির আছে, তো সেই মন্দিরগুলো আমি এক করে যাচ্ছি। আর সামনে একটা রাজবাড়িও আছে, বহু পুরনো, একদম ভেঙে চুরে গেছে। রাজবাড়িটা আমি দেখাচ্ছি, ভেতরে প্রবেশ করতে দেবে না, কিন্তু বাইরে দিয়ে আমি রাজবাড়িটাকে দেখাচ্ছি। সেই সময় মল্ল রাজাদের সময় রাজবাড়ি এটা। এই হলো রাজবাড়ি। এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো প্রবেশ আমি করতে পারবো না, কেননা রাজবাড়িতে লোকজন থাকে সবাই, এখনও ওই সাইডে লোক আছে। আর এই হলো ভেঙে চুরে গেছে, এই পার্টটা ভেঙে গেছে। আর এই পার্টে একটা ছোটোখাটো পার্ট বানিয়ে রেখে দিয়েছে, এখানে বোধহয় লোকজন থাকে। এই হলো পুরো রাজবাড়ি সেই সময়কার। এই হলো রাস্তা। সামনে একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ওদিকে রাজবাড়ি। রাজবাড়ি থেকে একটুখানি এগিয়ে আসলেই দেখতে পাবেন যে রাস্তার এপারেই আছে রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দির মানে এখানে কৃষ্ণকে শ্যামরূপে পুজো করা হয়, সঙ্গে রাধাকেও পুজো করা হয়। এদিকের এইটা কিন্তু মন্দির, আর তার পাশের এইটা কিন্তু ভোগকক্ষ, এই সামনে আছে। মন্দিরের প্রাপ্ত ভিত্তিফলক অনুসারে মন্দিরটি 1758 সালে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ কর্তৃক প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটি একরত্ন মন্দির স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্নশৈলীর অন্তর্গত। মন্দিরটি তার অলঙ্করণের জন্য পরিচিত, যা এই মন্দিরের চারপাশের দেওয়ালগুলিকে শোভিত করে। অলঙ্করণগুলি মূলত দেওয়ালে স্থাপিত পোড়ামাটির ফলকের ওপর স্থাপন করা হয়। মন্দিরটির দেওয়ালগুলি রামায়ণ, অনন্ত সাহিত্য, বিষ্ণু এবং রাধাকৃষ্ণের বহুল আবর্তিত চিত্রের দৃশ্য দিয়ে সজ্জিত। সামনে এখানেই আছে হচ্ছে রাধেশ্যাম মন্দির, আর তার উল্টো দিকেই আছে মৃন্ময়ী মাতার মন্দির। আসলে অবশ্যই মৃন্ময়ী মাতার মন্দিরে ঘুরে যাবেন। এখানে মন্দির খোলা থাকে কিন্তু সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে মা দুর্গাকে মৃন্ময়ী রূপে পূজা করা হয়। চলে এলাম মৃন্ময়ী মাতার মন্দিরে। সামনে রাধাশ্যাম মন্দির, তার উল্টো দিকেই আছে মৃন্ময়ী মাতার মন্দির। এখানে আসলে আপনারা যদি মনে করেন একটু বিশ্রাম নেবেন, এখানে বিশ্রাম নিতে পারেন। এই জায়গাটা গাছগাছালিতে ভর্তি আছে, তবে এখানেও ওই রকম ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি অনেক কষ্ট করে জিজ্ঞাসা করার পরে একটা দুটো ভিডিওগ্রাফি করার অ্যালাউ করেছে। মন্দিরটি বিষ্ণুপুরের একটি প্রাচীনতম মন্দির। 10ম শতাব্দীতে মল্লরাজ শ্রীমন্ত জগৎমল্লদেব কর্তৃক প্রতিষ্ঠিত। জগৎমল্লদেব বন বিষ্ণুপুরের ঘোর অরণ্যে মা দুর্গা দ্বারা স্বপ্নাদৃষ্ট হন। স্বপ্নে দেবী মায়ের আজ্ঞা অনুসারে তাহার তৎকালীন রাজধানী প্রদ্যুৎনপুর থেকে বন বিষ্ণুপুরে স্থানান্তরিত করবার পর রাজবাড়ি থেকে অদূরে সাল 997 খ্রিস্টাব্দে এই মৃন্ময়ী মন্দিরের প্রতিষ্ঠা করেন। মন্দিরের মূল বিগ্রহ জগৎমল্লদেব কর্তৃক নির্মিত। মনে করা হয় 997 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজো। সামনেই একটু আগে দেখে আসলাম এই যে রাধাশ্যাম মন্দির। আর রাধাশ্যাম মন্দির থেকে এই দিকে আসলেই আপনারা দেখতে পাবেন এই রকম জোর বাংলা মন্দির। আপনারা প্রথমে যখন আসবেন তখন আপনাদের
অটো বা টোটো আপনাদের প্রথম দেখাতে নিয়ে যাবে রাসমঞ্চ। ওখানে আপনাদের একটা টিকিট করতে হবে, ওই টিকিটটাকেই আপনাদের 2-3টে মন্দিরে আরও দেখতে চাইবে, ওটা দেখাতে হবে। তো আমরা রাসমঞ্চে টিকিট দেখিয়েছিলাম। ওখান থেকে এখানে আসলাম এই জোড়া মন্দিরে। এই মন্দিরের সামনেও আমাকে টিকিট দেখাতে হলো, দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হলো। মন্দিরটির ভেতরের দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং গঠনগত উচ্চতা 10.7 মিটার। মন্দিরটিতে এপার বাংলা এবং ওপার বাংলা স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত, পৌরাণিক কাহিনী, শিকার দৃশ্য, সমসাময়িক সমাজচিত্রের পোড়ামাটির ভাস্কর্য ফুটিয়ে তোলা রয়েছে মন্দিরের গায়ে। মন্দিরের প্রাপ্ত ফলক অনুযায়ী মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে বা 961 মল্লাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে কলকাতার ইকো পার্কে এই মন্দিরের একটি রেপ্লিকা দেখতে পাওয়া যায়। আর এই মন্দির থেকে বেরিয়েই এই রকম টেরাকোটার কাজের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। আর এই হলো ঘোড়া, টেরাকোটার কাজের সবথেকে বিখ্যাত জিনিস। ছোট বড় মাঝারি সেজো সব ধরনের ঘোড়া এখানে পাবেন। আপনারা আসলে অবশ্যই একটা তো অন্ততপক্ষে ছোট ঘোড়া নিয়ে যেতেই পারেন। সত্যি অবাক করে দেওয়ার মতো, এত নিখুঁত ডিটেলিং টেরাকোটার কাজে আপনারা এইখানে বিষ্ণুপুরের এই মন্দিরগুলোতে না আসলে বুঝতেই পারবেন না। এখানে কিন্তু পুরো একেই বিষ্ণুপুরকে মন্দির নগরী বলা হয়। এখানে যা দেখবেন সবই মন্দির, কিন্তু মন্দিরগুলো দেখার পেছনে যে কারণগুলো আছে সেটা হলো মন্দিরের গায়ে বিভিন্ন মন্দিরের মানে প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা সব টেরাকোটার কাজ করা আছে। টাইম এখন 1:53 আর আমি চলে এলাম শ্যামরায় পাঁচচূড়া মন্দিরের সামনে। এই যে এইটা হলো শ্যামরায় পাঁচচূড়া মন্দির, এইটা গেটের ওপারে যেতে পারবো না ক্যামেরা নিয়ে, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। শ্যামরায় এই মন্দিরটার নাম, কারণ ভেতরে শ্যাম মানে কৃষ্ণকে সেই সময় পূজা করা হতো, এখন ভেতরে বিগ্রহ নেই। আর পাঁচচূড়া মন্দিরও এটাকে বলে, তার কারণ হচ্ছে যে ওপরে 5টা চূড়া আছে, যেই কারণের জন্য এই মন্দিরটাকে পাঁচচূড়া মন্দিরও বলা হয়। আমি ভেতরে ঢুকছি, ঢুকে দু একটা মোবাইল দিয়ে ফুটেজ নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। মল্লরাজ রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থ 11.4 মিটার এবং মন্দিরটির উচ্চতা 10.7 মিটার। মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। এই ছিল শ্যামরায় পাঁচচূড়া মন্দির। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর কিন্তু মন্দিরগুলো, মানে তার উপরে হচ্ছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, যেই কারণের জন্য এত সুন্দরভাবে এখনও পর্যন্ত এই স্থাপত্যগুলো আছে, নইলে কবেই ধ্বংসাবশেষে পরিণত হয়ে যেত।
দারুণ লাগলো। চলুন গিয়ে দেখি আর কি কি আছে। রাস্তায় যেতে যেতে আমি আরেকটা জিনিস দেখলাম, যেটা আমাকে বলল যে অটো চালক সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেইটা হলো যে গুম ঘর, মানে একটা চৌকো টাইপের একটা ঘর। ওইখানে নাকি সেই সময় মল্ল রাজারা কেউ যদি শাস্তি পেত তাকে ওই জায়গায় ফেলে দিত, ও অনেকটা কুয়ো টাইপের, অনেকটা নিচে চলে যেত, ওই জায়গায় ওকে রেখে দিত। ওই জায়গাটায় মানে ওই অন্ধকার একটা কুটুরি টাইপের, ওপর থেকে ফেলে দেওয়া হতো। তো ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এটাই হলো গুমঘর। ওপর থেকে শাস্তি দেওয়ার সময় ওপর থেকে নিচে ফেলে দেওয়া হতো। আর আমরা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। টাইম এখন 2:17 আর আমি পৌঁছে গেলাম লাল বাঁধের সামনে। এতক্ষণ আপনাদের মন্দির দেখিয়েছি, এবার একটু জলাশয় দেখাবো। এটাই হলো লাল বাঁধ, একটা জলাশয় টাইপের, অনেক বড় জলাশয়। প্রচলিত কথা অনুযায়ী এই বাঁধের জলে রানী লালবাই নৌকা ভ্রমণে বেরিয়েছিল। আর যে নৌকা ভ্রমণে বেরিয়েছিল সেই নৌকাটা ছিল ফুটো। ফুটো মানে হচ্ছে কোনো একজন সেই নৌকায় ছিদ্র করে দিয়েছিল, আর যার ফলে রানী এই বাঁধের জলেই মারা গিয়েছিল। যেই কারণের জন্য এই বাঁধটার নাম দেওয়া হয়েছে লাল বাঁধ। আবার এও জানা যায় 1658 সালে বীরসিংহ পোকাবাদ, শ্যামবাদ, কালিন্দীবাদ, যমুনাবাদ, গানাতবাদ, কৃষ্ণবাদ এবং লালবাদ নামে 7টি হ্রদ তৈরি করেছিলেন পানীয় জলের জন্য, এবং শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য হ্রদগুলি তৈরি করা হয়েছিল। হয়ে গেল আমার লালবাঁধ ঘোরা, ভালো লাগলো। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটাকে একবার এসে ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে। এবার বেরিয়ে যাব অন্য গন্তব্যের দিকে। চলুন। টাইম এখন 2:30। পৌঁছে গেলাম বহুকাল আগে ব্যবহৃত মল্ল রাজাদের দলমাদল কামানের সামনে। সামনেই আছে, গিয়ে দেখাচ্ছি। পুরো লোহা দিয়ে তৈরি, কিন্তু এই যে রাস্তার ওপারেই হচ্ছে কামান। এইভাবে যেতে হবে, গিয়ে আপনারা দেখতে পাবেন এই কামান। বহু বছর পুরনো এই কামান। 1782 খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহের নির্দেশে 1.25 লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হয়েছিল এই দলমাদল কামান, যা সেই সময়ের জন্য ছিল এক বিশাল অঙ্কের টাকা। কামার জগন্নাথ কর্মকার কামানটি তৈরি করেছিলেন, যার ওজন প্রায় 296 মণ। কামানটির দৈর্ঘ্য 3.8 মিটার এবং ব্যাস 28.5 সেমি। কামানের দেহটি 63টি লোহার রিং একসাথে সংযুক্ত করে তৈরি করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে মারাঠা দস্যুদের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য মল্লরাজাদের দেবতা ভগবান মদন মোহন অলৌকিকভাবে এটিকে নিক্ষেপ করেছিলেন। টাইম এখন 2:43 আর আমি চলে এলাম ছিন্নমস্তা মন্দিরের সামনে। দলমাদল কামান যে দেখালাম আপনাদের, সেই দলমাদল কামান থেকে 10 পা এগিয়ে আসলেই পেয়ে যাবেন এই ছিন্নমস্তা মন্দির। বলছে এই ছিন্নমস্তার মন্দির নাকি খুব জাগ্রত এখানকার, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ওখানে লেখা আছে মোবাইল পকেটে ঢুকিয়ে রাখুন। সুতরাং আপনাদের আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে প্রবেশ করতে পারবো না। এইখান দিয়ে আমি এলাম, ওই সামনেই আছে দলমাদল কামাল। একটুখানি এগিয়ে আসলেই দেখতে পাবেন এই যে ছিন্নমস্তার মন্দির। আর এই দিকে রোডটা বেরিয়ে গেছে এইভাবে। এইখানটা আমি সামনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি ভেতরে যাব না। আপনারা আসলে অবশ্যই ভেতরে গিয়ে একবার দেখে নেবেন। এই মন্দিরটা সকালবেলা 7টার থেকে খোলা হয় আর 1টা পর্যন্ত খোলা থাকে। 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আবার 3টের পর থেকে মন্দির খুলে দেওয়া হয়। 3টের পর থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনারা যদি পুজো দিতে চান এই সময়ে এসে পুজো দিয়ে দিতে পারেন। হয়ে গেল মোটামুটি আমার বিষ্ণুপুরের সবকটা সাইট সিন দেখার। এবার আমি গিয়ে অটোতে গিয়ে বসবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বিকালবেলার দিকে ট্রেন আছে।
আর এই রাস্তা দিয়ে হাঁটলে আপনারা প্রচুর টেরাকোটার দোকান পেয়ে যাবেন। মানে বাঁকুড়ায় যে এসছেন, বিষ্ণুপুরে যে এসছেন, এটাই হলো তার প্রমাণ। সামনে আছে হচ্ছে বুবাই দত্ত, এনারই অটোতে আজকে আমি ঘুরেছি। আমার নাম বুবাই দত্ত। আমরা প্রায় 200 টাকা করে পার ঘন্টা নেওয়া হয়। আর ফোন নাম্বার হচ্ছে 8250452619। আর তোমরা কেউ যদি অন্য কোনো জায়গায় ঘুরতে চায় বা মুকুটমণিপুর, শুশুনিয়া, জয়রামবাড়ি, কামারপুকুর, গনগনি আছে, আর পাঁচমুড়াও আছে। প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরতে নিয়ে যাই। সেটার জন্য আলাদা আলাদা প্যাকেজ, আর সেটার জন্য আলাদা আলাদা রেট প্যাকেজ হবে। কেউ যদি বিষ্ণুপুর ঘুরতে যায় তাহলে তোমাদের এই নিয়ম হচ্ছে ঘন্টায় 200 টাকা, ঘন্টায় 200 টাকা করে ঘন্টা। তো আপনারা যারা আসবেন, খুব ভালো ছেলে, সকাল থেকে আমাদের ঘোরালো, কোনো রকম কোনো প্রোটেস্ট করেনি, খুব কম্প্রোমাইজ করেছে। কেননা আমি ভিডিও বানাচ্ছিলাম, অনেক জায়গায় অনেক সময়ও লেগেছে, তো কোথাও কোনো রকম কোনো কিছু বলেনি। তো আপনারা যারা আসবেন, আমি নাম্বারটা শুনে নিলেন, আমি তবুও ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যারা বিষ্ণুপুরে ঘুরতে আসবেন, বিষ্ণুপুরে একদিনের জন্য বা দুদিনের জন্য, বুবাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। টাইম এখন 3:56। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। স্টেশনের সামনে আপনারা আসলে 2-3টে হোটেল পেয়ে যাবেন, হিন্দু হোটেল পেয়ে যাবেন। আমি এই সামনের এই হোটেলটা থেকে খেয়েছি, বাসুদেব হিন্দু হোটেল। মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। আপনারা যারা আসবেন তারা এই হোটেল থেকে খেয়ে নিতে পারেন। ওই সাইডে আরেকটাও হোটেল আছে, সোমনাথ হোটেল বলে, ওখান থেকেও আপনারা খাবার দাবার খেয়ে নিতে পারেন। এখন আমি স্টেশনের দিকে যাব। স্টেশনে আমার ট্রেন আছে, আমাকে কিন্তু 1.5 ঘন্টা বসতে হবে। ট্রেন আমার আছে 5:29-এ। সকালবেলা যে ট্রেনটা ধরে এসছিলাম রূপসী বাংলা, সেই ট্রেনটাই আবার ব্যাক করবে। ওই ট্রেনটা ধরেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা যারা একদিনের ট্যুর করবেন ভাবছেন, তারা এইভাবে ট্যুরটাকে করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না একদিন থাকবেন, তাহলে এই এরিয়ায় অনেক কটা হোটেলও আছে। আমি আপনাদের হোটেলের কিছু নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্টস করবেন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।